আমাদের সাথে স্টুডিওতে আছেন কাশিম হুমায়ুন এবং আছেন এম এ আজিজ। আলোচনায় যেতে চাই, শুরুতেই আলোচনা শুরু করতে চাই সবশেষের খবরটিতে। আমরা জানি যে মাদকের বিরুদ্ধে এবার সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সে অনুযায়ী আমরা শুরু থেকেই দেখছি যে মাদকের বিরুদ্ধে খুব কঠোরভাবে অভিযান চলছে এবং এরই ফলশ্রুতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পর থেকে আমরা দেখছি যে বৃহত্তর চট্টগ্রাম থেকে শুরু করে, অর্থাৎ যে জায়গাটি নিয়ে আমাদের এত বেশি আলোচনা সমালোচনা এতদিন আমরা করেছি, যেখান থেকে মাদকের ঘাঁটি বা ইয়াবার ঘাঁটি বলে আমরা আলোচনার মধ্যে এসেছে, সেই জায়গা থেকেই আসলে সবার আগে আমরা সাড়া দেখতে পাচ্ছি যে মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে সেক্ষেত্রে মাদক ব্যবসায়ী যারা ছিলেন বা আছেন তারা আত্মসমর্পণ করছেন দলে দলে। অনেকে তো গলায় ফুলের মালা দিয়েও আত্মসমর্পণ করতে এসেছেন, এমনটাই আমরা দেখেছি। কিন্তু এই যে তালিকাগুলো রয়েছে, তালিকা ধরে ধরে বা তালিকা থেকেই বেশ অনেকেই এগিয়ে আসেন আত্মসমর্পণ করতে। আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যে নামটি সবার আগে ছিল, অর্থাৎ সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, তিনি 1 নম্বরে ছিলেন সেই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের। তিনি কিন্তু আত্মসমর্পণ করছেন না। এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। তিনি আত্মসমর্পণ করছেন না, তার পরিবারের বেশ কয়েকজন সহ প্রায় 102 জন আত্মসমর্পণ করেছে। তিনি কেন আত্মসমর্পণ করছেন না, যেখানে তার প্রথম দিকেই তার নামটি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলার সময় বলেছেন জিরো টলারেন্স এবং কঠোর অভিযান। এটা এখন কঠোর অভিযান না নরম অভিযান, এটা বুঝতে আমার কষ্ট হচ্ছে। কারণ আপনি বললেন বদি, আমার তো মনে হচ্ছে যে পিপুলস পারসেপশন হচ্ছে বদিকে বাঁচানোর জন্যই এত আয়োজন। নাইলে আমরা জানি বনদস্যু আত্মসমর্পণ করে, দস্যুতা করলে আত্মসমর্পণ করে। কিন্তু যে ইয়াবা ব্যবসা করছে এবং যে ব্যবসা হচ্ছে ভয়ঙ্কর ব্যবসা, যেটা ফর্মাল ব্যবসা নয় এবং আমাদের দেশের জীবনী শক্তিকে ধ্বংস করে দিচ্ছে এবং একটা হুন্ডি ব্যবসার মাধ্যমে এই ব্যবসা করে আমাদের জাতিকে শেষ করে দিচ্ছে, সেখানে সেই ব্যবসায়ীদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো। তো ব্যবসায়ীদের যে মুনাফা করে ইতিমধ্যে যে পুঁজি করেছে, সে পুঁজির কি হবে? দ্বিতীয়ত, এই ব্যবসা যে এত পিকুলার ব্যবসা, যে ব্যবসার থেকে ওপার থেকে মায়ানমার থেকে ইয়াবা আসলে যে সিস্টেম, টাকা দিয়ে কিনতে হয় না, ওপার থেকে আসে এপারে আসে, ধরা পড়লে সেটার মূল্য দিতে হয় না, তারপর এখানে এসে সেটা বিক্রি হয়ে ওখানে এবং ঢাকায় আপনার তাদের এজেন্ট আছে, টাকা সেখানে আসে, এখান থেকে টাকা চলে যায় দুবাই এবং সিঙ্গাপুরে, সেখান থেকে একটা অংশ চলে যায় মায়ানমারে। এবং আমাদের এখানে বর্ডার আছে, বর্ডারে ফর্মাল ট্রেডও আছে, ইনফর্মাল ট্রেড যা হয় সব মায়ানমার করে। আমাদের এখান থেকে কি হয়, আমরা কিছু কাঠ এবং মাছ আনি, আর আপনার মায়ানমার যেটা আমাদের এখান থেকে আপনার ওষুধ আর মেইনলি আপনার কিছু আপনার নেয়, আপনার কিছু প্রসাধনী, আর ওরা ইয়াবা এবং আপনার কক্সবাজার ওই অঞ্চলে গেলে দেখবেন যত ইনফর্মাল ট্রেডের নানান ধরনের জামা কাপড়, জুতা, স্যান্ডেল ইত্যাদি ইত্যাদি। তো এখন যে অবস্থাটা হয়েছে, যেটা করা হচ্ছে, যে একটা ইয়াবা সেবনকারী যারা, এটা তো দস্যুতার মতো নয়, এটা তো ইয়াবা যারা আনে, যারা ব্যবসা করে তারাই দায়ী, যারা ইয়াবায় আসক্ত তারা ভিকটিম। তো আপনি ব্যবসায়ীকে আপনি আত্মসমর্পণের সুযোগ দিচ্ছেন, এটা শেষ কোথায়? কারণ এটা একটা সিন্ডিকেটের না, মূল ব্যবসায়ী তো আপনি ধরাছোঁয়ার বাইরে। আপনার বদি তো আত্মসমর্পণ আয়োজন করা হয়েছে, তার আত্মীয় স্বজন হলে ইয়াবা ব্যবসায়ী। এখানে 102 জনের ভিতরে তার ঘনিষ্ঠ আত্মীয় আছে প্রায় 2 ডজন। এটা তো সব তাদেরকে রিলিফ করার জন্য এই আয়োজন করা হচ্ছে। এটাই তো সাধারণ মানুষের ধারণা। এই যে চেয়ারম্যান সাহেবের একটা ভয়েস শোনালেন, কি বললেন পরিষ্কার বুঝলাম না, তবে শুনলাম যে আইনের বাতাবরণে মাথার উপরে দিয়া খালাস করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এটা কি এক ধরনের আইওয়াশ হচ্ছে, এরকম টাইপের আপনি কিছু বলতে চাচ্ছেন? আইওয়াশ আমি শুধু বলবো না, এটাকে সেভ করা হচ্ছে কিছু লোককে সেভ করা হচ্ছে। কারণ শোনেন, অপকর্ম সরকারের সাথে যারা সম্পর্ক থাকে তারাই করে বেশি, এবং ওখানে ইয়াবা ব্যবসায়ী সরকারের সাথে এবং সরকারি বাহিনী যারা ওখানে দায়িত্বে আছে, বহু রিপোর্ট বেরোয়েছে না যে সরকারের যারা ওখানে নিরাপত্তা বাহিনী আছে, যারা দায়িত্বে আছে, সবাই এর ভিতরে ইনভলভ, পুলিশ ইনভলভ, বিজেপি ইনভলভ, সব ইনভলভ। ওখানকার যারা
পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, সারা সবাই এমপি থেকে শুরু করে চেয়ারম্যান সব ইনভলভ। তা আপনি তো এরা তো সব সরকারি পক্ষের লোক, এদের বাঁচাইতে হবে, তো বাঁচাইতে গেলেই আত্মসমর্পণ হলো এক। তারপর আইজি সাহেব বললেন আইনের মাধ্যমে খালাস, কুললে মানে খালাস। আইনের ফাঁকফোকরগুলো বের হয়ে যাওয়ার কোনো ফাঁকফোকর কিছু না, কোর্ট তো লোয়ার কোর্ট তো বাংলাদেশ এখন কোর্ট না, কারণ এটা তো ল মিনিস্ট্রির আন্ডারে। বলে দিবে এগুলো খালাস, আত্মসমর্পণ করছে মাপ, এরা যারা কোটি কোটি টাকা ইনকাম করছে খালাস হয়ে যাবে সব, তারা ধোয়া। কিন্তু ব্যবসা তো ঠিকই থাকবে। কোথায় সিঙ্গাপুরে যাচ্ছে, কার কাছে, সে কোথায়? এখানে যে টাকা পয়সা জমা হচ্ছে সে কোথায়? ব্যবসায়ী তো তারা, ব্যবসায়ী তো যাদেরকে ধরতেছে লিস্ট করে, বদি 1 নম্বর, বদি নাই, বদির ফ্যামিলির লোকজন কাছে আত্মসমর্পণ করছে, এগুলো সব বেরিয়ে আসবে করে আবার নতুন। এটা এমনই ব্যবসা, আবার ব্যবসা করবে, টাকা লাগে না ব্যবসা করতে। মাল আসতেছে, ইয়াবা আসতেছে, আপনি আরেক জায়গায় বিক্রি করবেন, টাকা আসতেছে, আরেক জায়গায় জমা দিবেন, টাকা চলে যাবে বিদেশে। এ তো আমাদের দেশে যে পাচার হচ্ছে, আমরা যে দৈনিক এই টক শোতে এসেও চিৎকার করি যে এত হাজার কোটি টাকা পাচার হচ্ছে, এত লাখ কোটি টাকা পাচার হচ্ছে। এর পাচারের তো একটা অংশ এই যে ইয়াবা, এটাতে এই টাকা তো হুন্ডি হয়ে আমাদের দেশের টাকা বেরিয়ে যাচ্ছে। এটা তো সর্বগ্রাসী একটা। সুতরাং আমাদের দেশে এটা করতে হলে, যেটা আমি বুঝবো না, এক্সপার্টরা বুঝবে, তবে আমার কমন সেন্স বলে যে ফর্মাল যে ট্রেড আছে সেটা রেখে বাকি ইনফর্মাল ট্রেডের ক্ষেত্রে একদম সম্পূর্ণ বর্ডার সিল করার মতো ইনফর্মাল ট্রেডের জন্য। ইনফর্মাল ট্রেড একদম অ্যালাউ করা যাবে না। এবং ওখানে যাদের গার্ড দেওয়া, যাদের আমাদের এই পুলিশ বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, এবং আপনার ওখানে যারা আপনার ব্যবসা করে পিপুলস, আমাদের দেশের মানে পাবলিক প্রতিনিধি যারা আছে, হ্যাঁ, সবগুলোর পিছনে লোক এলাকা, সবগুলো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ব্যবসার সাথে জড়িত, প্রায় সবগুলি। সুতরাং আপনাকে ওই অন্য সিস্টেমে যেতে হবে, মাপ করে দিয়ে এটার সমাধান হবে না। এটা সুন্দরবনের দস্যু না যে আপনি সার্ভে করলেন 500 দস্যু আছে, 500 দস্যুরে সারেন্ডার করেন, বাস দস্যু শেষ। মানে আপনি মাফ করে দেয়া কিংবা জামিনে বের হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখছেন, বা এর সুষ্ঠু বিচার হবে না তারা সেরকম ব্যবসা করছে, অসৎ ব্যবসা করছে, তারপরেও ভয়ানক আপনার জাতি ধ্বংস করার যে ব্যবসা সেইটা করছে। তাদের প্রকৃত আইনে বিচার হতে হবে, পরিষ্কার বিচার। এবং এখন থেকে বর্ডার ফর্মাল ট্রেড বাদে সব ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ, যত ইনফরমাল সমাধান বলছেন আপনি। কাশিম হুমায়ুন, আপনি কোনো সমাধান দেখছেন কিনা? কারণ একটা কথা যে উনি একটা কথা বলেছেন যে ফর্মাল ইম্পোর্ট রেখে আর বাকি ইনফর্মাল যেটা মিন করেছেন, হয়তো আমি যেটা আমার কমন সেন্সে বুঝছি সেটা স্মাগলিংকেই, হ্যাঁ তাই তো, সেটা মিন করেছেন। এখন স্মাগলিং এর বিষয়টা কিন্তু নির্ভর করে আপনার একটা বর্ডার মানে সীমান্ত এলাকায়। এখন একটা এলাকায় যদি আপনি কোনো পণ্যের ডিমান্ড থাকে আরেকটা দেশ থেকে, এটা এমনি এসে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি একমত ওনার সাথে যে ইনফর্মাল ট্রেড, এখন সরকার দেখবেন যে একটা জিনিস পদক্ষেপ নিয়েছে যে ইনফর্মাল ট্রেডটা কিভাবে বন্ধ করা যায়। সেই জায়গায় কিন্তু আপনার এখানে কয়েকটা জিনিস অর্থনীতি, সীমান্ত এলাকার লোকজন কিন্তু আপনি দেখবেন যে এখানে লোকজনের কিন্তু মানে আয়ের তেমন কিছু নাই, অ্যাকচুয়ালি মানে সারা বছরে আয়ের কোনো সঙ্গতি নাই, সেটা হচ্ছে এগ্রিকালচার ছাড়া। তখন এখন এই চিন্তা ভাবনা থেকে কিন্তু সীমান্ত হাটের একটা ব্যবস্থা হয়েছে। দু দেশেই, ইন্ডিয়া এবং বাংলাদেশ, দুইটা দেশেই কিন্তু সীমান্ত হাটগুলো করেছে। এখন এই সীমান্ত হাটগুলি যত দ্রুত প্রসারিত হবে এবং কোনটা যাবে সেটা হচ্ছে যেখানে আপনার কাছে সীমান্ত হাটে ব্যবসা বাণিজ্য হবে সার্টেন ডেতে, এবং সেই জায়গায় নিয়মকানুন দুই দেশেরই থাকে, এবং সেই জায়গায় ফর্মাল হাট, এই ইনফর্মাল জিনিসগুলি এক দেশের চাহিদা যদি থাকে আরেক দেশের মালামাল এসে, সেটা এইভাবে হতে পারে। এটা কিন্তু ওয়ান অফ দ্য রুট। আমি মনে করছি সরকার সেই দিকে যাচ্ছে এবং সেগুলিকে আরও জোরদার কিভাবে করা যায় সেটা দেখা যায়। এখন যে বিতর্কের বিষয়টা সেটা হচ্ছে ইয়াবা ব্যবসা। ইয়াবার ব্যবসায় আপনি দেখবেন যে গভর্নমেন্ট একটা জিরো টলারেন্স দিয়েছেন। এখন মানে আজিজ ভাই যে আশঙ্কাটা করলেন যে কাউকে সেভ করা কিনা, এখন টাইম বলছে, এটা তো সময় বলে দেবে। উনি আশঙ্কাটা সময়ই বলে দেবে। 120 জন কক্সবাজারে ধরা পড়ছে, তার ভিতরে বদি নাই। না, এখন প্রশ্ন হচ্ছে যে একটা বদির বিষয়টা আপনি দেখবেন যে বদি আওয়ামী লীগের একজন এমপি। বাংলাদেশে 1 লক্ষ লোক অ্যারেস্ট করলেও যদি বদিকে অ্যারেস্ট না করা হয়, তাহলে এই ব্যবসায় যথাযথ ব্যবস্থা না হইতে মানুষ বিশ্বাস করবে। আমি তো বললাম যে টাইম বলছে। এখন একটা জিনিস দেখেন,
একটা দেখবেন দৃশ্যত যে জিনিসটা হচ্ছে গত নির্বাচনে কিন্তু বদি নমিনেশন পায় নাই, বদির ওয়াইফকে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ক্লারিফিকেশন কথা একই। হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী তিনি এই কথা ব্যক্ত করেছেন। এবং সেই জায়গায় আপনি দেখবেন তাকে আমি কিন্তু সব নির্ভর করছি, আমি বলছি যে আমার হিসাব থেকে, আমার বিশ্লেষণ থেকে বলছে এটা টাইম হচ্ছে। এখন শুধু বদির উপরে, বদিকে কেন্দ্র করেই তার ব্যবসাটা একা গড়ে ওঠে না, এখানে একটা সিন্ডিকেট, এখানে যেটা আইজ ভাই কারেক্টলি বলেছেন, অনেকগুলো অনেক মানে গোষ্ঠীর লোক এখানে ইনভলভ। হ্যাঁ, শুধু বৌদিকে আপনি দোষ চাপিয়ে, বৌদি এমন কোনো মানে লোক হয়ে যায় নাই যে এই ব্যবসাটা উনি একাই করছেন, আর অন্য ইনভলভ না থাকলে পারে না। এবং সেই জায়গায় আপনি দেখবেন অনেকগুলো সংস্থা এখানে। কিন্তু আব্দুর রহমান বদির সাথে তো আসলে ক্ষমতা জড়িত, সেক্ষেত্রে না, ক্ষমতা জড়িত, ক্ষমতার থেকে সবগুলো ইন্টেলিজেন্সের রিপোর্টে হিজ নাম্বার ওয়ান, রাইট, এটা অস্বীকার করার উপায় নেই। এখন আমি সেটা বলে যে আপনাকে অপেক্ষা করতে হবে যে বদি কোন পর্যন্ত যেতে হয়। বদির বিরুদ্ধে যে সেন্টিমেন্টটা আপনার দেশবাসীর আছে, আপনার বদির যে অ্যাক্টিভিটিসগুলো পাবলিকলি চলে আসছে, আজকে কিন্তু বদি সরকারের খাতায়, সরকারের যে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, তাদের এখানে বদি 1 নম্বর ইয়াবা হিসেবে আইডেন্টিফাইড। হ্যাঁ, এবং আজকে কিন্তু বদি সারেন্ডারের বিষয়ে বিফোর দ্যাট বদির আপনার 4 ভাই সারেন্ডার করেছে। এখন আপনি দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু এগোচ্ছে বিষয়গুলো। আজকে যদি সরকারের উপর এই চাপটা, জনমতটা রাখা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে বদিও একটা সময় যে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিন্তু তিনি তো অস্বীকার করে আসছেন বরাবর। না, আপনি কি মনে করেন কেউ দোষ কি স্বীকার করে যে আমি ব্যবসা করি না, ইয়াবার ব্যবসা করি না? আমি কাউকে যদি আইডেন্টিফাই করা হয়, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ যে 173 জনের যে লিস্টটা করেছে আজকে, হ্যাঁ, এর বাইরেও অনেক লোক, 73 জনের বাইরেও কিন্তু আজকে 73 জনের মধ্যে কতজন আজকে সারেন্ডার করেছেন? 102 জন। না, 102 জন হচ্ছে 73 জন। যেই রিপোর্টটা আমরা দেখছি এখানে কয়জন, 24 জন আছেন। হ্যাঁ, 24 জন আত্মসমর্পণ যারা 73 জনের মধ্যে, আর 6 জন আপনাকে গত মে মাসে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যখন এটার বিরুদ্ধে একটা সাঁড়াশি অভিযান শুরু হয় জিরো টলারেন্সে, সেখানে 300 লোক কিন্তু বন্দুকযুদ্ধে মারা গেছে। এর মধ্যে এই 73 জনের 6 জন আছেন আজকে, যেটা মিডিয়াতে আজকে যে অনলাইনের পত্রিকায় দেখলাম, সেখানে কিন্তু এই 102 জন কিন্তু ছোট ছোট কিছু লোক আছে যারা ক্যারিয়ার, তারাও আছে। আমি একটা জেলে যে যাওয়ার সৌভাগ্য হচ্ছিল, আমার নারায়ণগঞ্জের একটা জেলে। আমি আপনার বেশ কিছুদিন আগের কথা বলি, বছর এই মাস 6 আগের কথা। তো সেখানে গিয়ে দেখলেন ভিজিটে যে আপনার একটা মানে কিশোর সেল আছে, যেখানে 12 বছরের নিচের বয়সের ছেলেবেলেদের রাখা হয়। তা আমার ন্যাচারালি একটা ছেলে দেখ কিশোর ছেলে আছে, তো ন্যাচারালি আমার একটা আগ্রহ জানলো যে ওর সাথে কথা বলা। তো এই তোরে কেন ধরে নিয়ে আসছে, যে জিজ্ঞেস করলাম, যে বলে যে আমার পকেটে পুলিশ ইয়াবা ঢুকেছে। আমার 12 বছরের বাচ্চা, এই ছেলেটাকে কেন পুলিশ ইয়াবা ঢুকিয়ে দেবে? নিশ্চয়ই কিছু একটা আছে তো এখানে। তা আমি তার একটা রীতিমতো ধমকে দিলাম, বলে সত্য কথা বল, কি হয়েছে? তারপরে বলে সে নাকি আপনার ইয়াবার ক্যারিয়ার ছিল, স্বীকার করে ফেলেছে ধমকের ইয়েতে। তাহলে কি হয়েছে, কেন তুই আসছস? না, এটা তো হইতে পারে, পুলিশ কেন তোর পকেটে এটা ঢুকাতে যাবে? 12 বছর, পুরো আর বয়স বেশি টেশি হলে বুঝতে পারতাম। কিন্তু বলে যে আমি পরে বলে যে ইয়াবার ক্যারিয়ার, সে না হাতে নাতে পুলিশ ধরছে, তারা নিয়ে আসছে। এবং সেই জায়গায় তুই কতগুলি বিক্রি করতি? তো বললো যে আমি এরকম প্রত্যেক দিন গোটা 40 গিয়ে আবার ট্যাবলেট বিক্রি করতো। হ্যাঁ, সাপ্লায়ার তার কাছে দিত এবং সে বিক্রি করতো বিভিন্ন জায়গা পয়েন্টে। এবং পার ট্যাবলেটে নাকি তার প্রিমিয়াম থাকতো, সে লাভ যেটা পেত 20 টাকা করে। এখন হিসাব ওটা করেন। আমি কিন্তু একটা উইটনেস, এটার উইটনেস। আমি জেলখানায় আমি একটা কনফেশনাল নানুদের একটা ছেলের কথা বলছিলাম। এখন হার্ডলি বয়স হবে ধরেন 11.5 থেকে 12 বা 11 থেকে 12-এর মধ্যে আছে বয়স। তো একটা 11-12 বছরের বাচ্চা আপনি প্রত্যেক দিন যদি 40টা ইয়াওয়ার ট্যাবলেট করে 20 টাকা করে প্রিমিয়াম পায়, তাহলে কত হয়? 800 টাকা। হ্যাঁ, 800 টাকা, 800 টাকা ডেইলি ইনকাম। ডেইলি ইনকাম এটা সে বলেছে, হয়তো আরো বেশি হতে পারে। তা আমি হিসাব করলাম যে এই বছর এই বয়সে ধরেন হয়তো 30-35 হাজার টাকা ইনকাম করছে সেইভাবে, এবং সেটা সিরিয়াসলি নিয়েছে যে আমি এটা বিক্রি করবো 30,000। একটা 12 বছরের ছেলে ডেলি 1,000 টাকা তার পকেটে আছে, 800-1,000 টাকা ডেলি পকেটে আসে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর বাবা মা কিন্তু এই যে জেলায় গেছে এখন আর আসে না তার কাছে।
এবং তাকে যারা ব্যবসা করিয়েছে, যাকে দিয়ে যারা টেবিল বিক্রি করেছে, তারা কিন্তু তার বেলের জন্য মুভ করে না। আজকে সে কিন্তু 3 মাস ধরে প্রায় এই জেলের মধ্যে আছে। এবং পরে আমি হিসাবটা করলাম যে বাপ মাও তো তারে তো জিজ্ঞেস করলাম, তার ফ্যামিলি, যে তুই এই ডেইলি প্রত্যেক দিন 1-1,500 টাকা কোত্থেকে আনিস? একটা যেটার স্কুলে থাকার কথা সে ছেলেটা গেছে। এখন দেখেন কিভাবে একটা জাতিকে, হ্যাঁ, এবং বন্দুক যুদ্ধে আমরা যে নিহতের ঘটনাগুলো দেখেছি সেগুলো তো আসলে ওই ক্যারিয়ার পর্যায়ের মানুষগুলো। হ্যাঁ, রাইট, ক্যারিয়ার। হ্যাঁ, এখন কক্সবাজার এলাকা হচ্ছে একটা রুট, যে রুট দিয়ে ওই যে টেকনাফের যে এই রুটটা দিয়ে হয়তো আপনার ইয়াবার চালানটা বেশি আসে মিয়ানমার থেকে। ওই এলাকায় দেখবেন, ওই এলাকায় কেন্দ্র করে কিন্তু ইয়াবার ব্যবসাটা সারা দেশে প্রসারিত হচ্ছে। এখন সারা দেশে যারা অ্যাকচুয়ালি আপনার পেছনে যারা আছে তারা তো ধরা পড়ে না। ছেলে ধরা পড়েছে আজকে 11 বছর 12 বছর ছেলেটা, যে ক্যারিয়ার ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, অথবা যে সেবন করে, এটার আসলে সমাধান কি? এবং শেষ পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গাটা আপনি যদি সব কিছু এখন সম্মিলিতভাবে, আজকে শুধু সরকারের উপরে বা পুলিশের উপরে বা বিজির উপরে কিন্তু দিলে হবে না। আমি মনে করি সম্মিলিতভাবে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনার এর বিরুদ্ধে একটা রীতিমতো আমি মনে করি একটা জেহাদি ঘোষণা করে যুদ্ধ, সেই জায়গায় আমি মনে করি সবাই সাপোর্ট দেওয়া উচিত। এখন আজিজ ভাই সমর্থন তো দেয়া হচ্ছে, সাপোর্ট দেওয়া উচিত, এই জন্য সমর্থন তো দেয়া হচ্ছে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই তালিকাগুলোতে সবার উপরে যে মানুষটির নাম রয়েছে তিনি আত্মসমর্পণ করছেন না বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্নবিদ্ধ তো তখনই হয়ে যায় অভিযানগুলো। একটা বিরতির পরে আমার অপিনিয়ন হচ্ছে একটাই কথা, টাইম উইলসে। হ্যাঁ, একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে এই প্রশ্নটির উত্তর জেনে নেব, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ, কাশিম হুমায়ুন আছেন এবং এম এ আজিজ আছেন আমার সাথে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নিয়ে আমরা নীতি নিয়ে কথা বলছিলাম, এবং যে বিষয়টি থেকে গেছিল কাশিম হুমায়ুন, যে যখন এসব অভিযান চলে এবং এই অভিযান চলার সময় তালিকাভুক্ত যারা রয়েছেন অপরাধী হিসেবে বা পুলিশের দৃষ্টিতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে, সেখানে যখন তালিকার 1 নম্বরে থাকা ব্যক্তিটি বেঁচে যান বারবারই কোনো না কোনো অজুহাতে, কিংবা তিনি আত্মসমর্পণ করছেন না বা তাকে ধরা হচ্ছে না বা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, তখন আসলে এই অভিযানগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায় কিনা, আপনার মতামত? প্রশ্নবিদ্ধ কিনা জানি না, তবে আপনি যে কথাটা বললেন যে 1 নম্বর তালিকাভুক্ত আসামি, পার্টিকুলারলি দিস কেস, এই যে ইয়াবা ব্যবসার বদি নাই, তাই তো, বদি সারেন্ডার করে নাই। আমি যে কথাটা বলছিলাম, সারেন্ডার করবে কিভাবে? সে তো নির্দোষ বলতেছে। নির্দোষ ব্যক্তি নির্দোষ ব্যক্তি আর ব্যক্তি, সেটা গভর্নমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ যখন লিস্ট করে, সেখানে তো অনেক তথ্যপত্র নিয়ে তো তারা করে, ইনকোয়ারি করে, ইনভেস্টিগেশন করে, তারপরে ভুল করছে। হ্যাঁ, আমি এখন প্রশ্ন হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে যে আমি তো মাত্র আজকে এই প্রক্রিয়াটা শুরু হলো 102 জনের। হ্যাঁ, কালকে রুলিং পার্টি, মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, সেটা দেখতে হবে আপনাকে। আপনি যারা সরকার চালান, সরকারে আছেন, তাদেরও তো একটা দায়িত্ব আছে বড় রকমের। এই অপারেশনটা গভর্নমেন্টই করছেন। হ্যাঁ, এবং গভর্নমেন্ট কেন করছেন? গভর্নমেন্ট মনে করছেন, মাননীয় প্রধানমন্ত্রী মনে করছেন যে এখানে ইয়াং জেনারেশনকে আসলেই একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, এখন যদি একটা ফ্যামিলিতে একটা ছেলেও যদি নষ্ট হয়, তাহলে এই ফ্যামিলিটার উপরে তো একটা একটা এফেক্ট হয়। তো সেইভাবে আজবাই ইজ রাইট, যে এটা হোল ফ্যামিলির উপরেই আপনার এটা একটা একটা ইয়াবা, বিশেষ করে একেবারে একটা আমাদের জন্য একটা কলঙ্ক না, একটা একেবারে জীবন ধ্বংস করে দিচ্ছে, একটা জাতি মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। সেই অবস্থায় সরকার একটা শক্ত অবস্থান নিয়েছে। আমি যেটা করি যে সময় তো দিতে হবে, মাত্র 1 দিনের অপারেশন শুরু হলো। এর আগে আপনি দেখবেন 300 ক্রস বন্দুক যুদ্ধে মারা গেছে। হ্যাঁ, এখন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, আসাদুজ্জামান কামাল, যে কাউকে রেহাই দেওয়া হবে না। এই যে কাউকে রেহাই দেওয়া হবে না, তাহলে তো এটা সময়ের ব্যাপার, তো সময় তো আপনাকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে। তো দেখি কতদিনের মধ্যে 300 জন লোক তো আর একদিনের মধ্যে, গত মে মাস থেকে সরকার এর বিরুদ্ধে একটা শক্ত অভিযান চালিয়েছে। এ পর্যন্ত মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 9 মাসে 300 জন লোকের মতো আপনার বন্দুক যুদ্ধে মারা গেছেন। এর মধ্যে বদির আত্মীয় স্বজন,
তারপরে তার ভাই মানে উপজেলা চেয়ারম্যান একজন দেখলাম, এই যে উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে দিদার মিয়া আর আরো কয়েকজনও আপনার ইউপি চেয়ারম্যানের ভাই আর আজকে সারেন্ডার করেছেন। এগুলো কিন্তু একটা প্রক্রিয়া। আমি যেটা মনে করি এখানে যদি ইয়াবার রুটটাকে বন্ধ করা যায়, শুধু 300 লোক 400 লোক মানুষ মানে বন্দুক যুদ্ধে নিহত বা কেরিয়ার ধরে, অনেকে আশঙ্কা করতেছে যে কেরিয়ারকে ধরা হয়, পেছনে যারা থাকে তারা ধরা পড়ে না। যাই হোক, সেই বিতর্ক তো অনেক বিতর্ক আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এখন যদি হাতে নাতের যে বিষয়টা ধরা পড়ার বিষয়টা, সেটা হচ্ছে এই যারা কেরিয়ার তারাই ধরা পড়ে, যারা খায় তারাই ধরা পড়ে নরমালি। এটা হলো প্রক্রিয়াটা। গডফাদাররা খুব কমই ধরা পড়ে, পেছনে যারা। তার মানে একটা প্রক্রিয়া শুরু হচ্ছে। এখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো যে পুলিশকে বলবো, পুলিশের যে লিস্টটা, এই লিস্টটা কগনিজেন্সে নিতে, আরো সিরিয়াস তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে। আজকে যদি বদির কথা বলা হয়, আমরা বদির কথা বলি, আইডেন্টিফাই করে দেখানো হয়, সেখানে বদির বিরুদ্ধে সরকারের একটা শক্ত অবস্থান, সেটা একটা ফেজে আমরা দেখলাম যে বদিকে মনোনয়ন দেওয়া হয়নি। সেকেন্ড ফেজে হ্যাঁ আবার বদির ওয়াইফ এমপি হচ্ছে। কি কারণে এমপি হচ্ছে, এগুলো রাজনৈতিক অনেক থাকে। তো আমরা মনে করি যে এই ইয়াবার রুটটাকে বন্ধ করতে বদির মতো লোক, সেটা ক্ষমতাসীন দলেই হোক আর যে কোনো পাওয়ারফুল লোকই হোক, সেটা যাতে এর দাঁড়াতে না পারে। এবং সেখানে সরকারি যে ছত্র ছায়া, সরকারি দলের লোকজন তো বললে হবে না, যেখানে আপনি অনেক ল ফোর্সেস এজেন্সিগুলির লোকজনও ইনভলভ আছে এর মধ্যে। এটা তো অস্বীকার করার উপায় নেই। সে তালিকার মধ্যেই তো আছে, অনেকেই আছে, এটা অস্বীকার করার নয়। আপনাকে কিন্তু এখন ইন্ডিভিজুয়াল একটা বিষয় আছে আমার মতে, আর যাতে বদির মতো লোকের জন্ম না হয়, সৃষ্টি না হয় এই ব্যবসার ভিতর দিয়ে। আমরা সেটাই রুটটাকে বন্ধ করতে হবে, যেভাবেই হোক। অবশ্যই। প্রসঙ্গটা একটু পাল্টে একটু অন্য প্রসঙ্গে আলোচনা করতে চাই। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের 49 সদস্যকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট গ্রহণের কোনো প্রয়োজন হয়নি, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এই বিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন, একটু সংক্ষেপে আপনাদের দুজনের কাছে জানতে চাই। এম এ আজিজ। 49 জনকে ধন্যবাদ যে তারা প্রতিদ্বন্দ্বী খুঁজে পায় নাই, এটি তো স্বাভাবিক। বিনা প্রতিদ্বন্দ্বিতা হবেই। পার্লামেন্টে যারা গেছে, এই পার্লামেন্টে তাদের বিরোধী দল তো কেউ যায় নাই। আজকে যেটা বলা হয়েছিল যে জাতীয় পার্টি বিরোধী দল, জাতীয় পার্টি যদি বিরোধী দল হইতো তাহলে তো এটা নিয়ে একটা পাল্টাপাল্টি, একটা ভোট টোট, একটা হারুক জিটুক, একটা কিছু তো ঘটতো। আপোষ করে নিছে। তুমি বিরোধী দলে খেলো, আমি এখানে বোধহয় আমরা একটা ভুল করছি। এখানে তো একটা সেটা হচ্ছে সংখ্যানুপাত। না, এখানে এটা তো নির্বাচনের প্রসেস লাগে, তাই না? না, এখানে সংখ্যানুপাত হয়, না ঠিক আছে, আমি বলছি হ্যাঁ রাইট। এখানে প্রতিদ্বন্দ্বিতা করার এখন স্কোপটা কতটুকু আমি জানি না। এখন একটা সিট খালিও রাখা হয়েছে, তাই না? সেটা হলো বিএনপি আসলে বিএনপি কে দেয়া হবে। হ্যাঁ, আর জাতীয় পার্টি ভাগে এত পায়, অমকে এত পায়, এটা পার্লামেন্টে তুলছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে গেছে। পার্লামেন্টটাই তো বিনা প্রতিদ্বন্দ্বিতার। সুতরাং এখানে তো আমরা যে এই যে ভিতরে চিন্তা করতেছি যে একটা ইলেকশন চিন্তা, এই চিন্তারই তো সুযোগ নেই। এখানে চিন্তা তো নাই কিছু। এখানে বিল আসবে, সব এইরকমই যাবে, সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাবে। সুতরাং এই 49 জনকে শুধু ধন্যবাদ। তারা প্রতিদ্বন্দ্বী খুঁজে পেলেন না, এইজন্য না এখানে কনস্টিটিউশনাল প্রভিশনটা আপনি দেখেন। কনস্টিটিউশনাল প্রভিশন তো ওইটাই, যারা সংখ্যায় যে আছে অনুপাতে তারা আসবে এবং সেই অনুপাতে আসছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা মানে থাকলেও কে মানে কিভাবে আসবে আমি তো নিজেও বুঝি না। যারা যে দলগুলো আসন আওয়ামী লীগের জন্য বরাদ্দই ছিল না, বরাদ্দ না, সংখ্যানুপাতে পেয়েছে, এটা বরাদ্দ না, সংখ্যানুপাতে। এবং কাশেম ভাই, ফর জাস্ট ডিবেট আমি বলছি, কেন আসবে না, মানে এটাকে যদি কম্পিটিশনে দেয়া হতো, একমাত্র 70 অনুচ্ছেদ অনুযায়ী বিলে ছাড়া কোন পার্লামেন্টের মেম্বার তো ভোট তো একজনকে দিতে পারে না। তাহলে তো বিএনপির যে নমিনি, কথার কথা, বিএনপির যে একজন নমিনি নারী প্রার্থী বা জাতীয় পার্টির একজন নারী প্রার্থীকে তো আওয়ামী লীগের প্রার্থী ভোট দিতে অসুবিধা নেই। আমার কথা হলো যে এই এমপিরা যারা আছে, যে পার্টির থেকে আসছে, সেই পার্টির সম্পূর্ণ অনুগত। সংবিধানে তো 70 অনুচ্ছেদে বলা হয়েছে বিলে ভোট দিলে তার মেম্বারশিপ যাবে, এই তো পার্টি, পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের বাইরে। কিন্তু এই এমপি যে নারী এমপি, এদেরকে যদি ভোটে দিত, যে কেউ ভোট দিতে পারতো।
যে কেউ ভোট দিতে পারতো, তো প্রার্থী আসে নাই, ভোট দিবে কে কারে? আওয়ামী লীগের লোক তো জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দিতে পারতো, এটাতে তো বাধা নাই, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাই তো নাই, কারণ জানে যে প্রতিদ্বন্দ্বিতা করে তো লাভ নেই। সংরক্ষিত আসনে কি আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে না, এরকমই আমি জানি না, যার যার এখন বিষয়টা হচ্ছে সংরক্ষিত আসনে যখন আমি যেটা ভোটে দিবে ভাগ করে, রাইট, এটা কিন্তু শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, তখনই কিন্তু এটা করা হচ্ছে, সংখ্যানুপাতে এই প্রভিশনটা। এখন প্রশ্নটা হচ্ছে কোন জায়গায়? প্রশ্নটা হচ্ছে যে আপনি তো পার্লামেন্টে যে নির্বাচিত মানে যে সংসদ সদস্য আছেন তাদের সীমাবদ্ধ, সে অনুযায়ী তার যে পার্টির যা অবস্থান সে অনুযায়ী কিন্তু এই সংগঠিত আসে না। তো এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোথায়? 300 সিটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পাবে কোথায়? আওয়ামী লীগের জন্য 43টা, রিজার্ভ সিট হলো 50টা 300 সিটের জন্য। এখন এই 300 সিটের আপনি 50টা হোক আর 60টা হোক, যদি প্রার্থী হয় তাদেরকে ভোটে দেওয়া, এই তো ভোটে দিলে এই সিটে ভোট দিতে কোনো পার্টির এমপি এদিক সেদিক ভোট দিতে কোনো বাধা নাই, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতাই নাই। আমাদের প্র্যাকটিসটা হচ্ছে কার কতগুলো এমপি পাইছে 300 সিটের, ওই অনুযায়ী ভাগ করে নিয়ে নেয়। আচ্ছা, মানে এটা অনেকটা নির্ধারিতই ছিল আসলে কারা কারা এখানে নির্বাচিত হবেন। না, এটা হলো যে পার্টির থেকে সিদ্ধান্ত নমিনেশন দেবে তাকে সেই হবে এমপি, সেই হবে। একটা বিরতি নিয়ে আসি, পত্রিকার অনলাইনগুলো কি খবর দিচ্ছে তখন জেনে নিব, সঙ্গে থাকুন। ফিরছি বিরতি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের সঙ্গে আছেন এম এ আজিজ আছেন এবং আছেন কাশিম হুমায়ুন। পত্রিকার অনলাইনগুলো ঠিক এই মুহূর্তে কি খবর দিচ্ছে আমরা জেনে নিতে চাই। শুরুতে bdnews24.com রয়েছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে ইয়াবা আত্মসমর্পণে বদির ভাই বেআই সহ 8 স্বজন। জামাতের অভিসন্ধি বোঝার অপেক্ষায় কাদের? টেলিটকে প্রথম 5G মোস্তফা জব্বার বলছেন। ঢাকায় শিশু ধর্ষণ, একজন গ্রেপ্তার। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর মেজর নিহত। ট্রেসেমে ফ্যাশন উইক হচ্ছে ঢাকায়। ঢাকার একাংশে 24 ঘন্টার জন্য গ্যাস বন্ধ। বাংলা একাডেমিতে শ্রদ্ধা আল মাহমুদ সমাহিত হবেন নিজ গ্রামে। এছাড়া রয়েছে আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই, ওবায়দুল কাদের বলছেন। এরপরে এটা ঠিক কথা যে শেখ হাসিনা আওয়ামী লীগের এখন যে অবস্থায় চলে গেছে, যে শীর্ষে, এটার বিকল্প তো আসলে নাই। কিন্তু উনি বলে এই কথাটা বলছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি বিদেশে গেছেন, ওখানে তিনি বলছেন যে এইবারই একটা ইন্টারভিউতে বলছে এবারই আমার শেষ। ওনারা বিকল্প দেখছেন না, কিন্তু কথা ইংরেজিতে কথা চেয়ার মেক্স ম্যান পারফেক্ট। এখন ধরেন উনি ছেড়ে গেলেই অন্য আরেকজন তৈরি হবে। উনি কিন্তু উনিই বলছেন ভবিষ্যৎ জেনারেশনের জন্য ছাড়বেন, এটা উনি হয়তো একবার ছাড়বেন নিশ্চয়ই। পরের পত্রিকাটি দেখে নিতে চাই কোনটি আছে আমাদের সাথে। বাংলা প্রথম আলো রয়েছে আমাদের সাথে। প্রথম আলোর প্রথম খবরটি, একই পরিবারের 5 জন 6 দিন নিখোঁজ। এছাড়া 49 নারী সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। টেলিটকের মাধ্যমে 5G মোস্তফা জব্বারের কথাটি। ভুল ভাঙায় জামাত থেকে নেতার পদত্যাগ। 5 তরুণের নাসার প্রতিযোগিতা জয়। এরপরের সংবাদ পত্রিকাটি দেখে নিতে চাই আমরা। বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে। প্রথম খবরটি, টেকনাফে ইয়াবা ব্যবসায় বিনিয়োগ লাগে না। সংরক্ষিত আসনের 49 প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা। অর্থাৎ প্রায় সবকটি সংবাদপত্রেই এই ইয়াবা ব্যবসার বিষয়টি খুব গুরুত্বের সাথেই ছেপেছে তারা। কারফিউ চলাকালে জম্মু কাশ্মীরে নতুন বিস্ফোরণ, প্রাণ হারালেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। সাদ অনুসারীদের আখেরি মোনাজাত মঙ্গলবার। আজকে এক পক্ষের আখেরি মোনাজাত হয়েছে। এখানে এটা আগের যে আপনার এই তবলিগ সম্পর্কে যে মানুষের যে ইমোশনটা ছিল, এই দুটো ব্রেকিং এ কিন্তু ইমোশনটা কমে গেছে। অবশ্যই সাদ বিরোধী গ্রুপ একবার, সাত পক্ষের গ্রুপ আরেকবার, দুই ভাগ হয়ে গেছে। আসলে ভার্চুয়ালি দুই ভাগ। যদিও সেখানে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু বলছেন যে আসলে আল্লাহর পথ তো একটাই পথ, দুই পথের মধ্যে তাদের কোনো বিশ্বাস নেই। কিন্তু বিষয়টা হলো যে মুসলিমীয় কিছু মানুষ এই দলীয়করণ করেন না,
তারাও পর্যন্ত আপনার মুনাজাতের সময় যা শরীক হতো। অবশ্যই এত মানুষ কিন্তু এত বেশি অনুগত হচ্ছিল, আমার মনে হয় তারা যদি এক থাকতো তাহলে দেখবেন আমাদের এই দেশের সব মুসলমান জানাজার জন্য বয়ে পড়তো। সুষ্ঠু সমাজ গঠনে মাদক নির্মূল অপরিহার্য। র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠীর একটা অংশ স্বেচ্ছায় বেকার থাকছে, পরিকল্পনা মন্ত্রীর কথা এটি। আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিরা কারাগারে। এছাড়া আর কোনো খবর আছে দেখে নিতে চাই, যুগান্তর আছে আমাদের সাথে। প্রথম খবরটি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 49 নারী এমপি নির্বাচিত। এছাড়া আরও খবরগুলি কি খবর রয়েছে, বেশ কিছু খবর আছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট নিয়ন্ত্রণে যা করবেন সে সম্পর্কে খবর আছে। এছাড়া রয়েছে হেলিকপ্টারে ইজতেমা থেকে হাটহাজারী গেলেন আল্লামা শফি। এছাড়া আরও বেশ কিছু খবর রয়েছে। বাংলায় আখেরি মোনাজাতে মুসল্লিরা। এছাড়া সংরক্ষিত নারী আসনে এমপি হলেন যারা, টঙ্গীর ইজতেমায় নিজামুদ্দিন মার্কাজের 31 সদস্যের প্রতিনিধি দল। এছাড়া সৌদি যুবরাজের পাকিস্তান সফর পেছানোর কারণ কি, বাইতুল মোকাররমে আল মাহমুদের জানাজা সম্পন্ন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে করণীয়। এই দুর্ঘটনা ধরেন আমাদের দেশের ধরেন দু একজনের ভিতরে একজন, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি ফ্রিডম ফাইটার ছিলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে তার কিন্তু বডিটা শহীদ মিনারে যেতে দেওয়া হয়নি। এটা আমি বিশেষ করে খুবই আমি মনে করি, কারণ সব নাগরিককে সমানভাবে দেখা উচিত। অবশ্যই। এম এ আজিজ, কাশিম হুমায়ুন, ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।